আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের যে বৃত্ত আছে এই বৃত্ত নিয়ে আলোচনা করব। বৃত্তের যে বেসিক কনসেপ্ট আছে আজকের ভিডিওতে শুধুমাত্র এই বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। যে বৃত্ত, ব্যাস, ব্যাসার্ধ এগুলো তোমরা ছোটবেলা থেকে শিখে আসছো, কিন্তু তোমাদের যে ক্লাস 9-10 এ আছে যে অধিচাপ, উপচাপ, বৃত্তকলা, বৃত্তাংশ এগুলো আছে, এগুলো অনেকে কনফিউজড হয়ে যাও যে কোনটাকে কি বলে। আজকের এই ভিডিওতে আমি ইনশাআল্লাহ এগুলোকে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? চলো আমরা শুরু করে দিই। এখানে প্রথমে তোমার জানতে হবে বৃত্ত কি। বৃত্ত হলো এমন একটি আবদ্ধ বক্ররেখা যার ভেতরে একটা বিন্দু থেকে ওই আবদ্ধ বক্ররেখার প্রত্যেকটি বিন্দু দূরত্ব কেমন হবে? সমান হবে। এটাকে আমরা বৃত্ত বলবো। মনে করো এটা, ঠিক আছে? এটা একটা বৃত্ত। এটা আমি নির্দিষ্ট বিন্দু ধরে নিয়েছিলাম, যে নির্দিষ্ট বিন্দুটাকে কেন্দ্র করে এদের প্রত্যেকটি বক্ররেখার প্রত্যেকটি বিন্দুর দূরত্ব সমান হবে। এই বিন্দুটাকে আমরা বলি কি? কেন্দ্র। এটাকে বলবো আমরা কেন্দ্র। এটাকে কি বলবো? কেন্দ্র বলবো। আর এই যে বক্ররেখার প্রত্যেকটি বিন্দু, এখানে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কি বিন্দু আছে, সবগুলো বিন্দুর সমষ্টি হলো এই যে একটা আবদ্ধ বক্ররেখা। তো এই যে আবদ্ধ বক্ররেখা, এটাকে আমরা বলবো হচ্ছে পরিধি। এটাকে আমরা কি বলবো? পরিধি বলবো, ঠিক আছে? মানে বৃত্তের সম্পূর্ণ পথকে আমরা কি বলতে পারি? পরিধি বলতে পারি। মনে করো তুমি এখান থেকে হাঁটা শুরু করছো, এভাবে হেঁটে 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 আবার এখানে চলে আসছে, যে টোটাল যে দূরত্বটা অতিক্রম করেছে এটা হলো পরিধি। অর্থাৎ বৃত্তের যে আবদ্ধ বক্ররেখা আছে এই টোটাল দূরত্বটাকে আমরা কি বলতে পারবো? পরিধি বলতে পারবো। তাহলে আমরা এটাকে, কেন্দ্রটাকে আমরা একটু চিহ্নিত করে নিই। মনে করি এটা ও কেন্দ্র। তাহলে এই বৃত্তটার নাম কি বলবো আমরা? ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। এই বৃত্তের কেন্দ্র কয়টি? একটি, ঠিক আছে? এখন তারপরে দেখা হলো ব্যাসার্ধ। ব্যাসার্ধ কোনটা? এই যে কেন্দ্র আছে, কেন্দ্র থেকে পরিধি দূরত্ব বা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে রেখাংশ কল্পনা করি এটাকে আমরা কি বলবো? ব্যাসার্ধ। ব্যাসার্ধ বলবো, ঠিক আছে? এটাকে আমরা কি বলবো? ব্যাসার্ধ। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ব্যাসার্ধ। এখন যদি আসে ব্যাসার্ধ কি বা কাকে বলে, কি বলবো? যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে কি বলা হয়? ব্যাসার্ধ বলা হয়। তাহলে আমরা এটা ব্যাসার্ধ বলবো। এখন তারপরে দেখো যে যে এই যে বৃত্তের যে পরিধি আছে, পরিধির যে কোনো দুইটা বিন্দুর সংযোগকারী রেখাংশকে আমরা জ্যা বলবো। মনে করো আমরা এটাকে একটু এখানে ডিফাইন করি। এটাকে বলবো হচ্ছে কেন্দ্র, ঠিক আছে? এখন আমরা শিখবো হচ্ছে যে মনে করো এই বৃত্তের এখানে একটা বিন্দু আমি এ নিলাম, এখানে তো অসংখ্য বিন্দু আছে। আর একটা বিন্দু আমি মনে করি এটা নিলাম, এটা বি বিন্দু। এই যে এই বৃত্তের এটা কিন্তু পরিধির উপরে, পরিধির উপরস্থ যে কোনো দুইটি বিন্দুর সংযোগকারী রেখাংশকে বলা হয় জ্যা, ঠিক আছে? তাহলে এখানে আমি এ আর বি যদি যোগ করে দেই, দেখেন এ আর বি যোগ করে দিলে এই যে এ বি, এটাকে আমরা বলবো কি? জ্যা। তো একটা বৃত্তে অসংখ্য জ্যা আঁকতে পারবা তুমি। এখান থেকে এইভাবে 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 মনে করে এইভাবে একটা আঁকতে পারবা, এইভাবে এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ আঁকা যাবে। তার মানে একটা বৃত্তে অসংখ্য কি থাকবে? জ্যা থাকবে, ঠিক আছে? এখন এটা একটা জ্যা। এখন আরেকটি জ্যা আমি এইভাবে আঁকতে পারবো, আরেকটি জ্যা এইভাবে আঁকতে পারবো। যে কোনো দুইটা সংযোগকারী রেখাংশকে আমরা জ্যা বলবো। তারপর দেখো ব্যাস। ব্যাস কাকে বলে? তাহলে আমরা যে সংজ্ঞাটা পাবো এভাবে, যে বৃত্তের পরিধির যে কোনো দুইটি বিন্দুর সংযোগকারী রেখাংশকে আমরা জ্যা বলবো, ঠিক আছে? এখন যেটা যদি এখানে না হয়, মনে করো কেন্দ্রগামী হয়। মনে করো এখানে একটা বিন্দু আমি নিলাম হচ্ছে সি, আরেকটা নিলাম হচ্ছে ডি, ঠিক আছে? এটা একটা জ্যা। এটাকে আমরা কি বলতে পারি? জ্যা বলতে পারি না। কারণ এই বৃত্তে যদি আমি এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিই তাহলে তো এই সিডিও একটা জ্যা হবে। কিন্তু এটার অন্য একটা নাম হচ্ছে ব্যাস। কেন ব্যাস? দেখো ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। বৃত্তের বৃহত্তম জ্যাকে আমরা ব্যাস বলবো, অথবা কেন্দ্রগামী জ্যাকেও আমরা কি বলবো? ব্যাস বলবো। ব্যাস কোনটা সবচেয়ে বড় হবে? যেটা কেন্দ্র দিয়ে যাবে। তুমি যদি এখানে একটা বৃত্ত জ্যা কল্পনা করো, এটা দূরত্ব এটুকু হবে। তুমি যদি এইখান দিয়ে কল্পনা করো, দেখো এটা দূরত্ব কিন্তু বেশি হয়। তার মানে যে যেটা কেন্দ্রগামী হয় সেটা দূরত্ব কি বেশি হবে বা দৈর্ঘ্য বেশি হবে, এটাকে আমরা ব্যাস বলবো। তাহলে দেখো তো সিডি কে যদি আমরা ব্যাস বলি, এই যে ও থেকে সি,
আবার ও থেকে ডি, এই দুইটা কি সমান, এই দুইটা সমান। ঠিক আছে, তাহলে আমরা এটা ব্যাসার্ধ বলেছিলাম, ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করে। আর এই যে সিডি, সিডি এই পুরোটাকে আমরা কি বলেছিলাম, ব্যাস বলেছিলাম, ব্যাস। ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করা হয় ডায়ামিটার। ঠিক আছে, এখন আমি যখন ব্যাসার্ধের সংজ্ঞা বলেছিলাম তখন বলেছিলাম যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলা হয়, ব্যাসার্ধ বলা হয়। আর এখন তুমি তো ব্যাসার্ধ এখানে অসংখ্য আঁকতে পারবে, দেখো এখান দিয়ে আঁকতে পারবা, এখান দিয়ে আঁকতে পারবা, অসংখ্য আঁকা যাবে, কিন্তু সবগুলো ব্যাসার্ধ কি হবে, সমান হবে। এখন এটা একটা আর হবে, যদি এটা ব্যাসার্ধ হয় ওডি আর হবে, ওসিও কি আর হবে। তাহলে ব্যাসটা কি হবে, আমরা ব্যাসটা এখান থেকে কি লিখতে পারি, ডি ইকুয়াল টু আর লিখতে পারি, ব্যাসকে লিখতে পারবো, টু আর লিখতে পারবো। দেখো এটার মানও আর, এটার মানও কি আর, তাহলে দুইটা যোগ করলে কত হবে, টু আর হবে। তাহলে আমরা এখান থেকে একটা সম্পর্ক লিখতে পারি, দেখো এই ডি কে আমরা লিখতে পারি ব্যাস ইকুয়াল টু ইন্টু এই যে আর কে কি বলি, ব্যাসার্ধ, আর কে কি দ্বারা প্রকাশ করে, ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, যে ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাস হলো কি ব্যাসার্ধের দ্বিগুণ, অথবা ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক, এটাও লিখতে পারো। অথবা দেখো ব্যাস ইনটু এই 1 2 যদি এই বাম পাশে চলে আসে ভাগ হয়ে যাবে, তাহলে এটা হলো ব্যাসার্ধ। তাহলে দেখো আমরা আবার কিন্তু ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, অথবা ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, এই সম্পর্কটা আমরা এখান থেকে পাই। তো আশা করছি তোমরা এই যে ব্যাস, ব্যাসার্ধ, পরিধি এগুলো বুঝতে পেরেছো। আর এগুলোর সংজ্ঞাটা আমি তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, এরপর দেখো বৃত্তচাপ, উপচাপ এগুলোর জন্য আমরা আরেকটি বৃত্ত আঁকতে হবে। ঠিক আছে, এগুলোর জন্য আমরা আরেকটি বৃত্ত আঁকি। বৃত্ত অবশ্যই পেন্সিল কম্পাসে আঁকতে হবে। ঠিক আছে, বৃত্ত পেন্সিল কম্পাসে আঁকতে হবে। তাহলে আমরা ও কেন্দ্র বিশিষ্ট এটা একটা বৃত্ত নিলাম, এটা কি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। এখন এখানে বৃত্ত চাপ কোনটাকে বলবো, ঠিক আছে। এখন মনে করো এখানে একটা বিন্দু নিলাম, আর এখানে একটা বিন্দু নিলাম, এটা এ আর এটা বি। এই যে দুইটা বিন্দু নিলাম, এই দুইটার মধ্যবর্তী যে দূরত্ব এটাকে আমরা বলবো হচ্ছে বৃত্তচাপ। ঠিক আছে, এই যে এটুকুকে কি বলবো আমরা, বৃত্তচাপ বলবো। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, বৃত্তচাপ বলবো। আর উপচাপ কোনটা, এখানে দেখো এখানে এই বৃত্তচাপটা আবার তিন রকম, একটা হলো উপচাপ, আরেকটা হলো অধিচাপ, আরেকটা হলো কি অর্ধবৃত্তচাপ। এখন আমরা উপ বলতে কি বুঝি, মানে যেটা ছোট আর কি। ঠিক আছে, চাপ যেটাকে বলা হয়। এখানে দেখো তাহলে তিন রকম চাপ হবে, একটা হলো উপচাপ, আরেকটা কি অধিচাপ, আরেকটা হলো অর্ধবৃত্তচাপ। এখন আমরা এটা একটা বৃত্তচাপ করলাম। ঠিক আছে, তোমরা এটা মনে রাখবে, একটা বৃত্তের পরিধিকে যদি তুমি দুইটা বিন্দু ধরো ভিন্ন ভিন্ন, আর এখানে যদি বৃত্তচাপ আঁকো, তাহলে এখানে দুইটা বৃত্তচাপ হবে। কয়টা, দুইটা। এই পাশে একটা, আর এই যে পুরোটা একটা বৃত্তচাপ হবে, পুরোটা আবার কি বৃত্তচাপ। এখন এই যে বৃত্তচাপ আছে এটাকে অনেক সময় এভাবে লেখা যায়, বৃত্তচাপ এ বি, অথবা লিখতে পারো এইভাবে এ বি, এভাবে এটার উপর একটা চাপ সাইন দিয়ে, এটা বৃত্তচাপ। ঠিক আছে, এখন যদি অধিচাপ হয়, অধিচাপ হলে এখানে এটা যদি অধিচাপ বোঝাও, তুমি এখানে বৃত্তচাপ না লিখে যদি আবার একটা বৃত্তচাপ লিখো, বৃত্তচাপ। তুমি যদি এটা বোঝাতে চাও তখন কিন্তু এই যে এ বি লিখলে হবে না, তখন কি লিখতে হবে, এখানে একটা বৃত্ত দিতে হবে, সাইন দিতে হবে। মনে করো এটা সি বিন্দু, তাহলে এখানে যে অধিচাপটা আছে এটাকে বলবো আমরা বৃত্তচাপ এ সি বি। তাহলে এটা বোঝাবে এই বৃত্তচাপটা মূলত কি, এটা হলো অধিচাপ, এটাকে কি বলবো, অধিচাপ। আর উপচাপ কোনটা, এই যে ছোটটা, এখানে দুইটা বৃত্তচাপ এই এটা হলো ছোট বৃত্তচাপ, আর এই পুরোটা হলো বড় বৃত্তচাপ। তো এই ছোট বৃত্তচাপকে আমরা বলবো হচ্ছে উপচাপ, এই ছোট বৃত্তচাপকে আমরা কি বলবো, উপচাপ বলবো, উপচাপ। আর যেটা বড় আছে এই যে পুরোটা এখান থেকে এই পর্যন্ত, এটাকে বলবো হচ্ছে আমরা অধিচাপ, এটাকে কি বলবো, অধিচাপ বলবো। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, যে একটা এই যে দুইটা বিন্দুকে যদি আমি চিহ্নিত করি তাহলে এখানে দুইটা বৃত্তচাপ তৈরি হবে, একটা হলো উপচাপ, আরেকটা কি অধিচাপ। একটা একটা হলো উপচাপ, আরেকটা হলো অধিচাপ। এই দুইটা চাপের মধ্যে যে
বৃত্তচাপটা ছোট এটাকে আমরা বলবো হচ্ছে উপচাপ, আর যেটা বড় সেটাকে আমরা বলবো হচ্ছে অধিচাপ। ঠিক আছে, এই ছিল উপচাপ এবং অধিচাপ। এবার দেখা হচ্ছে অর্ধবৃত্তচাপ। এখন এই দুইটা বিন্দু যদি আমি এখানে না নিয়ে মনে করি এখানে নিলাম, একটা হলো একটা এখানে আরেকটা এখানে নিলাম, ঠিক আছে, মনে করো একটা এখানে নিলাম আরেকটা এখানে নিলাম। এটা যেহেতু এখানে এবিসি লিখে ফেলছি, এটা ডি লিখলাম, এটা ই লিখলাম। তাহলে এখানে যে ডিই, এই ডিই বৃত্তচাপটাকে আমরা কি বলবো? মনে করো এটা এইভাবে আর কি। এই যে বৃত্তচাপ, এদিকে একটা হবে, আবার এদিকে একটা হবে, কয়টা বৃত্তচাপ হবে? এখানেও কিন্তু দুইটা বৃত্তচাপ হবে, কিন্তু এখানে দুইটা বৃত্তচাপ সমান। ঠিক আছে, এখানে দুইটা বৃত্তচাপ কি সমান। এই যে বৃত্তচাপ আছে, এই যে ডিই, ডিই বৃত্তচাপ অথবা এই ডিই বৃত্তচাপ, এই বৃত্তচাপটাকে আমরা বলবো হচ্ছে অর্ধবৃত্তচাপ। কারণ কি, এটা বৃত্তের অর্ধেকে আছে। ঠিক আছে, যদি বৃত্তের অর্ধেকে থাকে তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে অর্ধবৃত্তচাপ। এটা সবসময় রাখবো, অর্ধবৃত্তচাপটা হবে 180 ডিগ্রি। কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। এই যে এখানে 180 ডিগ্রি হবে। ঠিক আছে, আর যেটা উপচাপ সেটা সবসময় কেন্দ্রের সাথে 180 ডিগ্রির চেয়ে কম হবে, আর যেটা অধিচাপ সেটা 180 ডিগ্রির চেয়ে বেশি হবে। তোমাদের কিভাবে বোঝায় দেখো, এখানে আমরা যদি এই ছোট উপচাপটা হিসাব করি, এটার সাথে যদি আমরা একটা কোণ দেই, তাহলে এখানে কোণটা কত ডিগ্রি হবে? কোণটা হবে মানে 180 এর চেয়ে কম হবে। তাহলে এটা কিসের? উপচাপের কোণ না? তাহলে আমরা বলতে পারি উপচাপের কোণ সবসময় কত হবে? 180 এর চেয়ে ছোট হবে। আর যেটা অধিচাপ আছে, এই যে সবচেয়ে বড়টা, এই যে এই কোণটা, এটাকে আমরা অবশ্যই 180 থেকে বড় বলবো, কারণ 100 কোণের সেটা বড় কোণ। তাহলে আমরা বলতে পারি অধিচাপে কোণ হলো 180 থেকে বড়, আর উপচাপের কোণ হলো 180 থেকে ছোট। আর যেটা তোমার অর্ধবৃত্তস্থ চাপ থাকবে সেটা কোণটা কত হবে? সেটা কোণ হবে 180 ডিগ্রির সমান। ঠিক আছে, তাহলে একটা দুইটা বিন্দুকে যদি আমি যোগ করে দেই, এই যে যেমন যদি চিহ্নিত করি, এখানে দুইটা বৃত্তচাপ হবে, একটা উপচাপ আর একটা হলো কি অধিচাপ। আর যদি দুইটা বৃত্তচাপ সমান হয় তাহলে আমরা ওই বৃত্তচাপগুলোকে বলবো হচ্ছে অর্ধবৃত্তচাপ। ওকে, এরপর দেখো বৃত্তাংশ এবং বৃত্তকলা, যেটা আমি এটা মুছে দিলাম। এই টপিকটার জন্য আরেকটি বৃত্ত আঁকতে হবে আমাদের। মনে করো এটা একটা বৃত্ত, যেটা আমাদের বৃত্তটা সুন্দর হয় নাই, আবার আঁকতে হবে। এটা একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র ও, মানে ও কেন্দ্র বিশিষ্ট একটি কি বৃত্ত নিলাম আমি। ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এর বৃত্তাংশ এবং বৃত্তকলা হিসেব করব। দেখো এটা হলো পরিধি নাকি? এই যে পরিধির যে কোনো দুইটা বিন্দু যদি আমরা যোগ করি, এখানে মনে করো এটা ধরলাম একটা এ বিন্দু আর এটা হলো বি বিন্দু। এই এ ও বি দুইটা বিন্দু নিলাম পরিধির উপরে। এই দুইটা বিন্দু যদি আমি যোগ করে দেই, এখানে যে অংশটুকু হবে এটাকে বলবো হচ্ছে আমরা বৃত্তাংশ। এটাকে কি বলবো? এটাকে বলবো হচ্ছে আমরা বৃত্তাংশ, মানে বৃত্তের অংশ। কিন্তু বৃত্তাংশ কিসের সাথে হবে না? কেন্দ্রের সাথে হবে না। এটা তোমার এখান থেকে এটুকু হতে পারে, এখান থেকে এটুকু হতে পারে, এখান থেকে এটুকু হতে পারে। ঠিক আছে, বৃত্তাংশ বৃত্তের একটা অংশ, কিন্তু এটা আমরা বৃত্ত কলা বলতে পারবো। ওকে, এটা হলো বৃত্তের অংশ, মানে দুইটা পরিধির যে কোনো দুইটি বিন্দুকে সংযোগ করলে অথবা যোগ করলে এর মধ্যবর্তী যে অংশটুকু হয় এটাকে বলা হয় কি বৃত্তাংশ। ওকে, এখন দেখো বৃত্তকলা। বৃত্তকলা কোনটাকে বলবো? এটাও কাছাকাছি সংখ্যা, কিন্তু এখানে মনে করো পরিধির উপরে দুইটা বিন্দু, একটা সি বিন্দু আর একটা ডি বিন্দু। একটা সি বিন্দু আর একটা কি ডি বিন্দু। এই যে সি আর ডি, এই দুইটা কেন্দ্রের সাথে যোগ করবে। কেন্দ্রের সাথে কি করবা? যোগ করবা। এখানে যে জায়গাটুকু হলো এটাকে বলা হয় বৃত্তকলা। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে তোমাদের বৃত্তকলা। এটাকে আমরা কি বলবো? বৃত্তকলা। ঠিক আছে, এটাকে বলা হয় বৃত্তকলা। এটা কেন বৃত্তকলা? এই যে কেন্দ্রের সাথে, তাহলে বৃত্তকলার সংজ্ঞাটা কি বলবো? যে দুইটি ব্যাসার্ধ এবং চাপ মিলে যে ক্ষেত্র তৈরি করে তাকে বলা হয় কি বৃত্তকলা। এখানে অবশ্যই দুইটা
কি হতে হবে, ব্যাসার্ধ হতে হবে, এবং ওই যে কোণটা যে হবে এটা অবশ্যই কেন্দ্রের সাথে হবে। দুইটা ব্যাসার্ধ যদি তুমি নাও অবশ্যই কেন্দ্র থেকে নিতে হবে, কারণ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা কি বলি, ব্যাসার্ধ বলি। তাহলে এটাকে আমরা বলবো কি, বৃত্তকলা। ওকে, আর এটা হলো বৃত্তাংশ। এখন তোমার অনেক সময় দেখবা পরীক্ষায় এমসিকিউ তে দিয়ে থাকে বেশিরভাগ, যে এই বৃত্তকলার ক্ষেত্রফল কত হবে। এখানে তোমার একটা যে কোনো মান দিয়ে দেয়, থিটার মান মনে করো 30 দিয়ে দিতে পারে, যে কোনো মান দিয়ে দিতে পারে, ঠিক আছে, এরকম একটা মান দিয়ে দেয়। এখন তাহলে এই সূত্রটা কি হবে, এই সূত্রটা কি হবে, ক্ষেত্রফলের সূত্র দেখো, বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র। এখন এই যে কেন্দ্র, আমরা জানি বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি টোটাল, বৃত্তের কেন্দ্র হলো 360 ডিগ্রি। কত ডিগ্রি, 360 ডিগ্রি, মানে 360 ডিগ্রি। বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের মান হলো 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রির জন্য ক্ষেত্রফল কতটুকু, পুরো বৃত্তের ক্ষেত্রফলই তো, এখানে আর মান যেটাই হয় পুরো বৃত্তের ক্ষেত্রফলই তো, ঠিক আছে। তাহলে 360 ডিগ্রির জন্য ক্ষেত্রফল হবে পুরো বৃত্তের। তাহলে আমরা এটা কি লিখতে পারি, 360 ডিগ্রি কোণের জন্য ক্ষেত্রফল পাই আর স্কয়ার, পাই কি, আর স্কয়ার। এখন যদি তুমি তোমার এখানে তো 360 ডিগ্রি দিয়ে দেবে না, এখানে 60 হতে পারে, 180 হতে পারে, 30 হতে পারে, যে কোনো কোণ হতে পারে। এখন তোমাকে এখানে আমি ধরে নেই এইখানে কোণটা হলো থিটা কোণ, এখানে কোণটা কি, থিটা কোণ। তাহলে আমরা যদি লিখি থিটা কোণের জন্য ক্ষেত্রফল, তাহলে পাই আর স্কয়ার এটা উপরে হবে, আর 360 কে নিচে হবে, আর এই যে থিটাটা গুণাকার হবে ঐকিক নিয়মে, এটা ভাগ হয়ে যাবে, এটা কি উপরে বসবে। এখন এটাই তোমার বইতে এভাবে লেখা, থিটাটা আগে 360 ডিগ্রি ইনটু কি, পাই আর স্কয়ার, ঠিক আছে। এই হলো বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র। এখানে থিটা হলো এখানে যে কেন্দ্রে উৎপন্ন কোণটা আছে দেওয়া থাকবে, ওই কোণটা বসাতে হবে, আর 360 ডিগ্রি ইনটু পাই এর মান তো 3.1416, আর এখানে আর এর মান তো দেওয়া থাকবে, তোমাদের ব্যাসার্ধ দেওয়া থাকবে, ঠিক আছে। এটা হলো ছেদক। আচ্ছা, বৃত্তকলা বৃত্তাংশ আমাদের এটা শেষ, এবার হচ্ছে ছেদক। তাহলে আমরা আরেকটি বৃত্ত আঁকতে হবে। বৃত্তটা একটু ছোট করে রাখলাম। এবার মনে করো এটা একটা বৃত্ত, এটার কেন্দ্র হলো ও, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এর ছেদক। তো ছেদকের সংজ্ঞাটা কি দিবা, আগে আমি তোমাদের এঁকে দেখাই ছেদকটা মূলত কি। মনে করো এটা, এই যে সরলরেখাটা আছে এটা এই বৃত্তকে দুইটি বিন্দুতে ছেদ করেছে। কয়টি বিন্দুতে ছেদ করেছে, দুইটি বিন্দুতে, একে আমরা ছেদক বলবো। তাহলে এই সরলরেখাটাকে আমরা কি বলতে পারবো, ছেদক বলতে পারবো। তাহলে এটা সংজ্ঞাটা কি লিখবো, এটা লিখবো হচ্ছে যে সরলরেখা বৃত্তকে দুইটি বিন্দুতে ছেদ করে তাকে আমরা কি বলবো, ছেদক বলবো। একটা বিন্দুতে ছেদ করলে কিন্তু এটা ছেদক হবে না। কয়টি বিন্দুতে হতে হবে, দুইটি বিন্দুতে। তোমাদের এমসিকিউ আসতে পারে যে একটি সরলরেখা একটি বিন্দুকে কয়টি বিন্দুতে ছেদ করে, দুইটি, আর যদি স্পর্শ বলে তাহলে একটি। ওকে, এবার দেখো স্পর্শক, স্পর্শক মানে কি, যেটা ভেতরে যাবে না, জাস্ট একটু টাচ করবে, ঠিক আছে, মানে লেগে যাবে, তাহলে এটাকে আমরা স্পর্শক বলতে পারি। তাহলে একটা বৃত্তে কয়টা ছেদক হতে পারে, অসংখ্য হতে পারে। তুমি এখান দিয়ে একটা ছেদক কাটতে পারো, এখানে 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 অনেক ছেদক কাটতে পারবে। আর স্পর্শক দেখুন, এই যে এখানে স্পর্শকটা হলো এই বিন্দু, আমি এইটাকে এ বিন্দু ধরে নিলাম। তাহলে এই যে সরল রেখাটা আছে এটাকে মনে করো আমি ধরলাম সিডি, সিডি সরলরেখা এ বৃত্তের এ বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে আমরা সিডি কে কি বলতে পারবো, স্পর্শক বলতে পারবো। এটা কিন্তু ভিতরে সেট করে না, কি করেছে, স্পর্শ করেছে, মানে শুধুমাত্র একটু গা ঘেঁষে গেছে, ঠিক আছে। তাহলে আমরা এই সিডি কে কি বলতে পারবো, স্পর্শক বলতে পারবো। আর এখানে স্পর্শ বিন্দু কোনটা, স্পর্শ বিন্দু হলো এই যে এটা, ঠিক আছে। আবার এটা এখানে খেয়াল রাখবা, এই স্পর্শ বিন্দু আর যে কেন্দ্র আছে, এই স্পর্শ বিন্দু এবং কেন্দ্র এরা লম্বভাবে থাকবে। কিভাবে থাকবে, লম্বভাবে। তাহলে এখানে যে উৎপন্ন কোণ আছে এটা হলো 90 ডিগ্রি। এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। অর্থাৎ স্পর্শক এবং স্পর্শক থেকে স্পর্শ বিন্দু এবং কেন্দ্র মধ্যবর্তী যে রেখাংশটা আছে, বা যেটাকে আমরা কি বলতে পারি, যেমন ব্যাসার্ধ বলতে পারি, এই ব্যাসার্ধটা হলো স্পর্শকের সাথে লম্ব বা 90 ডিগ্রি কোণে থাকবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে দুইটা জিনিস শিখলাম, একটা হলো ছেদক আর একটা হলো
স্পর্শক। ছেদক কোনটা? যে সরলরেখা একটি বৃত্তকে দুইটি বিন্দুতে ছেদ করে তাকে ছেদক বলে। আর স্পর্শক কোনটা? যে সরলরেখা একটি বৃত্তকে একটি বিন্দুতে স্পর্শ করে বা ছেদ করে, এটা স্পর্শ করে তাকে কি বলবো আমরা? স্পর্শক বলবো। এটা কিন্তু দুই বিন্দুতে স্পর্শ করবে না। তাহলে তোমাদের যে এমসিকিউ আসতে পারে আহ, যে একটি বৃত্তে একটি স্পর্শক কয়টি বিন্দুতে স্পর্শ করবে? একটি। আর একটি সরলরেখা একটি বৃত্তকে কয়টি বিন্দুতে ছেদ করবে? দুইটি বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, এখান থেকে এটা ছিল তোমাদের স্পর্শকের ধারণা। এবার কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ। আমি আরেকটা বৃত্ত আঁকি, দেখো।